সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আজ কথা বলবো সমসাময়িক বিষয়গুলোর মধ্যে, তার মধ্যে সাম্প্রদায়িক হামলা সহিংসতার বিষয়টি একটি বড় আলোচনার বিষয়। এই সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার গুলো সম্পর্কে সব জায়গাতেই এক ধরনের প্রতিবাদ চলছে এবং সম্প্রীতি কিভাবে আরও সমুন্নত রাখা যায়, যে ঐতিহ্যের বাংলাদেশ সেটিকে কিভাবে আরও চর্চা করা যায় সে বিষয় নিয়ে সবাই সোচ্চার আছেন এবং শহরে বিভিন্ন স্থানে সম্প্রীতি বিষয়ক সমাবেশ হয়েছে। কুমিল্লার ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, মূল হোতাকে ধরে ফেলা হবে শিগগিরই, সে কথাও বলেছেন। প্রধানমন্ত্রী আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশও দিয়েছেন যে এই ধরনের সহিংসতা বা হামলার ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে যাতে খুব যথাশীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই কড়া নির্দেশ তিনি দিয়েছেন। পীরগঞ্জের হামলার ঘটনাটিতে পরিতোষসহ ৪৫ জনকে আদালতে তোলা হয়েছে এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। বেশ কিছু লোককে আটক করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আলাপ করব এবং এ নিয়ে রাজনৈতিক দোষারোপ তো আছেই, সে বিষয়টিও আলোচনায় থাকবে। জনজীবনে নানা দুর্ভোগ নিয়ে আমরা কথা বলি। এই অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে সয়াবিনের মূল্য আবার লিটারে 7 টাকা বেড়েছে, সেটি একটি আলোচনার বিষয়। সাম্প্রদায়িক যে হামলার ঘটনা, তাতে অ্যামনেস্টি একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের জন্য তারা সেই বিবৃতিতে আহ্বান জানিয়েছে সরকারের কাছে, সেটি একটি আলোচনার বিষয়। এছাড়া অন্যান্য বিষয়ের সঙ্গে আমরা খেলার সঙ্গটিও আসতে পারে। যাই হোক, আজকে আলোচনার জন্য দুজন রাজনীতিবিদ আছেন, তারা কথা বলবেন। শুরুতে পরিচিত হব। রয়েছেন অ্যাডভোকেট জনাব আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব আতাউর রহমান ঢালি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত আপনাদের দুজনকে। শুরু করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছ থেকেই। হ্যাঁ, সম্প্রীতির কথা তো আমরা সবসময় বলি, সবসময় বলা হচ্ছে, কিন্তু তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, সেটি আমরা প্রত্যক্ষ করলাম এবং এর প্রেক্ষিতে এখন সরকারও যথেষ্ট সক্রিয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখছি, কিন্তু বারবার ঘুরে ফিরে এই ধরনের অস্থিরতা চলে আসছে। নানা ধরনের বক্তব্য এসছে, রাজনৈতিকভাবে বক্তব্য আসছে, কিন্তু সত্যিকারভাবে যে আমরা যে আদর্শের কথা বলি, বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সেখান থেকে সেই জায়গাটায় আমরা কতটা আমরা এখন আছি, বা কোনো ডিপার্চার হয়েছে কিনা কোনোভাবে, সেটা আপনি কি মনে করেন বিষয়টি? এই তো আমার সেই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, এবং সেই বাংলাদেশের একটা রাষ্ট্রীয় যে মূলনীতি, রাষ্ট্রীয় যে দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নযাত্রায় কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ ছিল। সেই জায়গায় 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই দেশে হত্যা, খুন, সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলো করা হয়েছে, এবং মানে রাজনীতির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে অপশক্তি, তাদেরকে এখানে প্রশ্রয় দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং তারই ধারাবাহিকতা এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার ঘটেছে। সুতরাং এই যে সংকটটা তো অনেক গভীরে। সেই জায়গা থেকে আমি যে দল করি, বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এবং আদর্শিক পুরুষ আমাদের, এবং বর্তমান নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমরা গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে এবং রাষ্ট্র তার সংবিধান অনুসারে এই দেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এবং এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, এটাই কিন্তু ভাষা, এবং এটাই সকলের মানা উচিত আইনগতভাবে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি যে কিছু দুষ্কৃতিকারী, যারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, সেই অপশক্তি তারা কিন্তু ঘৃণ্য ষড়যন্ত্রের একটা মুখোশে এই কাজগুলো করে, এবং সেখানে আমরা দেখি যে এই যে সমাজে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, অথবা একাট্টা হয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা প্রগতিশীল সকল মানুষ যে এক হয়ে এই বিষয়টির ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে, সেই জায়গাটিতে কোনো একটা হয়তো মানে একটু শিথিলতা হয়তো আছে। কিন্তু আমি যেটা মনে করি, এই যে কয়েকদিন পরে আবার কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থেকেছে। চিরচেনা রাজপথটা আমি দেখলাম যে আবার ফিরে এসেছে। এই যে এক সময় যে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উস্কানি হয় এবং তারপরে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করা হয়, অথবা ভোটের রাজনীতিতে এক দলকে ভোট দেওয়ার অপরাধে মানুষকে নির্যাতন করা হয়। এবং আমরা দেখেছি যে 2001 সালে বিশেষ করে আমাদের দল যখন নির্বাচনে বিভিন্ন কারণে পরাজিত হলো, তখন কিন্তু নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমাদের অনেক নেতাকর্মীদেরকে নির্যাতন করা, হত্যা করা হলো। এবং সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন, পূর্ণিমা, মহিমা, তৃষা, এই নামগুলো তো সবাই আমরা জানি। সুতরাং এই দেশে বিভিন্ন সময় মানে এখন আরেকটা বিষয়ের সাথে যুক্ত হয়েছে, সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি একেবারে বিস্ফোরার মতো, মানে এটি এই যে টুলসটা, এটি একেবারে কিছু সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছে গিয়ে তারা এমনভাবে এটাকে ব্যবহার করছে যাতে হঠাৎ করে একটা উন্মাদনা সৃষ্টি করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এবং এর যে ক্ষয়ক্ষতিটা, সেই ক্ষয়ক্ষতি পুরানো কিন্তু মুশকিল। তারপরও আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে এই যে বিষয়গুলি, যে ক্ষয়ক্ষতি হয়েছে, হিন্দু সম্প্রদায় নির্যাতন হয়েছে, এবারও তো 32,000 মানে পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে পূজা শুরু হয়ে গেল, এবং সরকারি পক্ষ থেকে অথবা রাজনৈতিক দল হিসেবে আমরাও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি। তো তারপরে হঠাৎ করে ঘটনাটি ঘটলো। সুতরাং এর পিছনে নিশ্চয়ই একটা সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে, সুদূরপ্রসারী একটা উদ্দেশ্য আছে, এবং আমি মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পক্ষ থেকে তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করা এবং এর সমুচিত শাস্তি নিশ্চিত করা, কারণ অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই সমাজ হলো আমাদের সকল ধর্ম বর্ণের মানুষ, আমরা সাংবিধানিকভাবে সকলের সমান অধিকার, এখানে কেউ ছোট কেউ বড় না, দুর্বলের উপরে সবল অত্যাচার, এটা আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটিকে বিশ্বাস করে। ধন্যবাদ জনাব আতাউর রহমান ঢালী। এই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পেছনে জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন বললেন যে একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র বা এক ধরনের কনস্পিরেসি আছে। বিএনপি কি মনে করে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ওই ব্লেম গেমে যেতে চাই না। দীর্ঘদিন আমরা এই ব্লেম গেম করে করে রাজনৈতিক ফয়দা উঠাতে গিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা কিন্তু প্রশ্রয় দিয়েছি। যেমনিভাবে আওয়ামী লীগ, ঠিক তেমনিভাবেই বিএনপি। এর থেকে আপনি কিন্তু এই জিনিসটাকে দেখা উচিত। এই যে আজকে এই মন্দিরের আঘাত বা হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত, এটা কোনো সম্প্রদায়ের উপরে আঘাত হিসেবে চিহ্নিত করলে ভুল হবে। এটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের উপর আঘাত। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। যদি সেই জায়গায় বাংলাদেশের রাষ্ট্রের জন্মের যে মৌলভিত্তি, এটা সেটার উপরে আঘাত, এটা কোনো একটা ক্ষুদ্র সম্প্রদায়ের উপরে আঘাত হিসেবে চিহ্নিত করলে জিনিসটাকে ছোট করে দেখা হবে। কাজেই আমি বলতে চাই যে এই যে আজকের এই ঘটনা আমরা দেখলাম, এই ধরনের ঘটনা ঘটলেই সরকারি দল তার রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য বিরোধী দলকে ইনস্ট্যান্টলি দোষী সাব্যস্ত করে, কোনো তদন্ত ছাড়া, কিচ্ছু ছাড়া দোষী সাব্যস্ত করে। বিরোধী দলও এটার পিছনে সরকার দায়ী বলে। তবে এদেশ বা অন্যান্য দেশের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস যদি আপনি দেখেন, কোনো না কোনোভাবে মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক ঘটনা টিকে থাকতে পারে না। তো রাষ্ট্রের একটা দায় সবসময় থাকে। আজকে দেখেন, উনি তো অনেক কথাই বললেন যে নির্বাচনী সহিংসতার পরে, কিন্তু সমাবলী হয়েছে, এই ব্লেম দিয়ে লাভ নেই। আপনাদের এমন ওই যে যশোরে দেখেন, সেখানে হিন্দুদেরকে কিভাবে কি করা হয়েছে। আজকে এই যে বিশ্ব হিন্দু পরিষদের রানা দাশগুপ্ত, উনি তার কালকে দেখলাম প্রথম আলোতে ওনার এক বিরাট সাক্ষাৎকার, সেখানে উনি সাম্প্রদায়িক শক্তি এবং সরকারের ভিতরের লুক্কায়িত অপশক্তিকে উনি দোষারোপ করেছেন। আবার হিউম্যান রাইটস ফোরাম বলে একটা সংস্থা কোশ্চেন করেছে যে গোয়েন্দা সংস্থার কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পূর্বভাবে ইঙ্গিত ছিল, কিছুটা হলেও ছিল, যে পূজাকে কেন্দ্র করে
ধর্মীয় এই হিন্দুদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের একটা নাশকতা হতে পারে। এই রিপোর্ট থাকার পরেও কেন আপনার এটাকে, আমি বলবো না ইচ্ছাকৃত, আমি বললাম যে এটাকে খুব সহজভাবে নিয়েছে সরকার। তো সে কারণে আপনি দেখেন যে কুমিল্লার ঘটনা, আপনার ওসি সাহেবের যেভাবে কোরআন শরীফটা হাতে নিয়ে উনি ঘুরছিল, এটা কি এক ধরনের উস্কানি না? এটা কি এক ধরনের উস্কানি না? এসপি সাহেব আসলেন সকাল 10টায়, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে। তাহলে কোথায় মূলে খুঁজেন? আর এই রাষ্ট্র রাজনৈতিকভাবে এমনভাবে নোংরাভাবে বিভক্ত হয়েছে, আজকে সেখান থেকে উত্তরণ দরকার। না হলে এগুলো ঘটবেই, কেউ ঠেকাতে পারবেন না। কারণ এটার পিছনে শুধু ভাবার কারণ নাই যে জাতীয়, কিন্তু এই প্রশ্নের কি জবাব দিবেন যে সরকার যখন বলে যে না বিরোধী দল সরকারকে বেকায়দা ফেলানোর জন্যই এই ধরনের হয়তো প্লট সাজিয়ে থাকতে পারে, সেটা আপনারা কি ডিসকোর্স দিয়ে সেটাকে আপনারা ওনাদের দেখেন, মানে ঘটনা আপনারা যে লাভবান হচ্ছেন, বক্তব্যের ভিতরে কত রকমের স্ববিরোধিতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে ওনারা বলে বিএনপি কোনো রাজনৈতিক দলই নেই, আর কোনো শক্তি নেই। আবার যখন অঘটন করে যায় তখন বলে যে বিএনপি এটার পিছনে আছে, বিএনপি এত শক্তিশালী। এই যে কথার ভিতরে স্ববিরোধিতা, এটা দিয়েই তো বোঝা যায় যে এর পিছনে বিএনপির ফায়দাটা কি, এটা বেনিফিশিয়ারি কে? এ ধরনের ঘটনা আপনাকে যাইতে হবে ওই জায়গায়। এই বেনিফিশিয়ারি একদিকে যেমন আমি মনে করি হিন্দুত্ব মৌলবাদ, এরাও বেনিফিশিয়ারি এই ঘটনার কারণে। কারণ তাদের এই মৌলবাদী রাজনীতি, এনআরসি, এগুলো যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থাকলেই তারা, বিজেপির স্টেটমেন্ট আসছে দেখছেন, পশ্চিমবঙ্গ বিজেপি থেকে স্টেটমেন্ট আসছে যেগুলি আগে হয়নি। তো কি কারণে? তো এখানে আন্তর্জাতিক শক্তি তো তার খেলাধুলায় ব্যস্ত থাকবেই, আমরা কেন সুযোগ দেব? আওয়ামী লীগ মনে করে এই সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক বিভেদের মধ্য দিয়ে আমাদের ক্ষমতাকে আমরা চিরস্থায়ী করতে পারব। জি, জনাব আফজাল হোসেন। দেখুন, আসলে আমরা কিন্তু আওয়ামী লীগ একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, এবং এই যে উগ্রবাদ, সন্ত্রাস, এগুলোকে কোনোভাবেই আমরা কিন্তু প্রশ্রয় দেই না। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে এদেশের মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, সেই জায়গা থেকে বাংলাদেশটাকে অনেক দূরে সরে গিয়েছিল, এবং সে সরে যাওয়ার পিছনে নিশ্চয়ই আজকে এই ঢালিভাই যে দলটি করেন সেই দলের তো ভূমিকা অবশ্যই আছে। কারণ তারাই তো বাংলাদেশে এই যে ক্ষমতার অংশীদার করেছে জামাত শিবিরকে, এবং তারা কিন্তু যতই মুখে কথা বলুক না কেন, তারা কিন্তু সাম্প্রদায়িক উস্কানি যখন হয় তার বিরুদ্ধে ব্যবস্থাটা কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয় নাই। এই দেখেন, ঘটনা ঘটছে, সরকার কিন্তু বসে নেই, সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে, এসপি ট্রান্সফার হয়েছে। আবার একটি কথা খুবই যুক্তিসঙ্গত ঢালিভাই বলেছেন যে একটি মানুষ, ওসি সাহেব, তিনি একটা ঘটনা ঘটেছে, তারপরে তিনি ওই কোরআন শরীফটা বগল দাবা করে উনি ঘুরছেন এবং ওনার ছবি তুলছেন। ওনার কি এইটা কাজ? এই কাজটি করে উনি যেভাবে এটাকে ছড়িয়ে দিলেন, তাতে তো ওনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় অবশ্যই আনতে হবে, আমি যেটা মনে করি। কারণ এটি ওনার কাজ না, দায়িত্বশীল আচরণ উনি করেন নাই কিন্তু, এটা কিন্তু ঢালিভাই ঠিক বলেছেন। তবে আমি যেটা মনে করি যে কর্নার থেকে যেখানেই গাফিলতি থাকুক না কেন, আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এইটাকে মানে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা অপরাধ যে করবে, অপরাধের শাস্তি হবে, সে কোন ধর্ম করলো, কোন বর্ণের, এটি কোনো বিষয় না। আফজাল হোসেন বলছেন যে এই রাষ্ট্র গভীরভাবে বিভক্ত, এটা ঢালিভাই বলছেন, আপনি এই প্রসঙ্গটি অবতারণা করেছেন। না, আমরা তো অবশ্যই বিভক্ত এই কারণে পৃথিবীর কোনো দেশ পাবেন না যেখানে জাতির পিতা নিয়ে একটা বিভক্তি অথবা বিতর্কমূলক আলোচনা করা হয়।
পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না যেখানে সমাজের যে মৌল বিষয়গুলি নিয়ে বিতর্ক করা হয়, কিন্তু বাংলাদেশে দেখবেন যখনই কোনো নির্বাচন আসবে তখনই বলা হবে যে এই যে আওয়ামী লীগকে ভোট দিলে এই ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তাদের দলের নেত্রী একসময় বলেছেন, অথবা কেউ কেউ বলেছেন যে এই যে গঙ্গার যে পানি, এই পানিতে উজু হবে না। অথবা এমনও বলা হয়েছে একটা অশ্লীল কথাবার্তা, সেটি হলো যে এই যে মসজিদে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উলুধ্বনি শোনা যাবে। এই যে অবৈজ্ঞানিক এবং একেবারে সমাজ বিরোধী এবং মানে এই যে কুপমণ্ডুক যে চিন্তা, এই জায়গা থেকে যদি রাষ্ট্র অথবা সরকার অথবা মানে কোনো রাজনৈতিক দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো বলা হয়, তখন কিন্তু একটা প্রজন্ম তারা বিভ্রান্ত হয়। কিন্তু আমরা তো চাই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি প্রজন্ম তৈরি করা, এবং সেই প্রজন্ম তৈরি করতে গেলে তাদেরকে যে রাজনৈতিক ভিত্তি অথবা তাদের যে দর্শন অথবা তাদের যে চিন্তা চেতনার মরণের যে বিষয়টি নিয়ে আসতে হবে, যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে সবার সাথে সমান আচরণটা করা, ভিন্ন ধর্মের প্রতি কোনো বৈরী আচরণ না করা, এই যে বিষয়গুলো, এগুলো তো পাঠ্যপুস্তক অথবা অন্যান্য জায়গাগুলো নিয়ে আসতে হবে। পরিবার থেকে, সমাজ থেকে, ব্যক্তি থেকে এই শিক্ষাগুলো কিন্তু দিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে স্কুল কলেজ সেখানেও এই শিক্ষাগুলো দিতে হবে। কিন্তু সেই জায়গায় কোনো না কোনোভাবে নিশ্চয়ই এই দীর্ঘদিন ক্ষমতায় বাইরে যখন ক্ষমতায় অন্যান্য রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু দায়িত্বটি পালন করে নাই। আজকে মানে আমরা আওয়ামী লীগ সরকার এই সময় কিন্তু আবার মুক্তিযুদ্ধের ধারা দেশটা ফিরে আসছে, দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং বঙ্গবন্ধু যে জাতিকে মানে রক্তের মোহনায় ঐক্যবদ্ধ করেছিল, সেটি তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই জাতি বহুধা বিভক্ত হয়েছে। সুতরাং এখন আমি যেটা বলতে চাই যে আমরা এই যে মূল বিষয়গুলি, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটায়, এই জায়গায় সবাইকে এক হতে হবে। আর যেটা হলো যে কোন সম্প্রদায় কোন উদ্দেশ্য নিয়ে কাজগুলো করে সেটি আমাদের দেখার বিষয় নয়। বিষয়টা হলো আমাদের দেশের মানে এই যে নির্বাচন কমিশন অথবা আরপিও যে এখানে বিধিবিধান আছে, রাজনৈতিক দলগুলোর গঠন প্রকৃতি কি হবে, সেখানে ধর্মের ব্যবহার কি হবে, সেখানে নির্বাচনে ধর্ম সম্পর্কে কতটুকু নির্মোহ আচরণ করা যাবে, এই বিষয়গুলি অবশ্যই কিন্তু মানে প্রতিষ্ঠানগুলোর আচরণ কি হবে এটি কিন্তু নির্ধারিত হওয়া দরকার। তা না হলে কিন্তু এই সংকট বারবার আসবে। আমরা কিন্তু মনে করি যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষের একই রক্তের মোহনায় তো আমরা পেয়েছি, এবং আমার বুকের মধ্যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আজকে দেখবেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সুতরাং এই যে এক মানসিকতার, এক চিন্তার, এক পথের যে একটা নাগরিক সমাজ তৈরি করা, সেইখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন তো সেই জায়গাটি একটা গাফিলতি ছিল, এখন চেষ্টাটি হচ্ছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ অবশ্যই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। যেমন ঢালি মৌলিক চেতনার মধ্যে আসলে বিভক্তিটা, এই চেতনার যদি পরিবর্তন না আসে তাহলে আপনার বিভক্তির অবসান হবে না। আফজাল ভাই তো বললেন যে বিভক্তির কথা, বিভক্তিটা তো আওয়ামী লীগ প্রথম শুরু করলো। জাসদের যে আওয়ামী লীগ থেকে যে জাসদ বেরিয়ে গেল, জাসদ নামে একটা সংগঠন স্বাধীন হওয়ার পরে, তো এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক কথাই বলা যাবে। বিভক্তি তো ওইখান থেকেই শুরু হলো। তো বিএনপির তো জন্ম পরে, তো সেখানে বিভক্তিতে তো বিএনপির কোনো পার্ট নেই। বাট হ্যাঁ, একজন রাজনৈতিক দল হিসাবে বিএনপির অনেক বক্তব্যের সাথেই আপনারা একমত হতে পারবেন না, আবার আমরাও যেহেতু একটা ভিন্ন দল। তবে আপনি ঠিক বলেছেন যে কথাটি, যে জাতির পিতা নিয়ে পাকিস্তান, ইন্ডিয়া এই সমস্ত দেশে মানে কোনো বিরোধ নেই। আবার এই আমাদের এই সাবকন্টিনেন্টের কালচারটাই হচ্ছে জাতির পিতা। আবার অন্যান্য দেশে কিন্তু ওরা বলে ফাউন্ডিং ফাদার্স, কালচার নেই। তো এগুলো নিয়ে আমাদের বিতর্ক হয়েছে, হবে। এখানে বিতর্কের সৃষ্টি কারা করলো, এটার একটা লং আলোচনার বিষয়। আপনি আমাকে ব্লেম করলেই তো হবে না। কিছু বেসিক জায়গার মধ্যে যে আপনি বলছেন যে ধরেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক ঐক্য, এগুলোর মধ্যে যে একটা রাজনৈতিক একটা সমঝোতা, রাজনৈতিক একটা ঐক্য থাকা দরকার। এগুলো পাকিস্তান টাইমে যখন 64 সালে সে বড় রায়ট হইল 47-এর পরে, সেই রায়টের পরে আমরা দেখেছি সেখানে মানে সাম্প্রদায়িক সম্প্রীতির জাতীয় ঐক্য, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে, মাওলানা ভাসানীর নেতৃত্বে, শেখ মুজিব বঙ্গবন্ধুর নেতৃত্বে, আরও অন্যদের ন্যাপের যারা ছিল,
তো সেই সময় যে চেতনাটা, জি। সেই চেতনাটা আমার মনে হয় ধীরে ধীরে যে যে রাজনৈতিক সূক্ষ্ম কৌশল, জি। এই চেতনাটা মিয়মান গেছে। আজকে দেখেন রাজনীতিতে আমরা রিটায়ার করার পথে, আমাদেরকে জোর করে রিটায়ার করানো হচ্ছে। কি কারণে? ব্যবসায়ীরা সমস্ত রাজনীতি দখল করেছে। আবার কিছু কিছু যারা একসময় ভালো রাজনীতিবিদ ছিলেন তারাও নিজেদেরকে পরিবর্তিত করে যে ব্যবসায়ী হয়ে গেছে। এই যে রাজনীতির ভিতর থেকে যে কালচার, এই কালচারটা যখনই চলে যাবে তখন এই ধরনের এই যে একটা মাফিয়াতন্ত্রের হাতে রাজনীতি চলে না, যায়। কিন্তু ধরেন আপনি যে বিরোধী দল হিসেবে এখন যে শান্তি সমাবেশ বা যে সম্প্রীতি সমাবেশগুলো হচ্ছে বা যে কথাগুলো আসছে বিভিন্ন কোয়ার্টার থেকে শুরু করেছে, যেটা অ্যাডভোকেট আফজাল হোসেনও বললেন যে আবার সে চিরচেনা রূপে আসছে, এই সময় ধরেন সরকারি পক্ষ থেকে আপনাদেরকে দায়ী করা হচ্ছে বা বিএনপিকে বলা হচ্ছে যে না, দেয়ার হ্যাজ বিন সাম প্লট অর কনস্পিরেসিস অথবা কোনো ইল ইন্টেনশন অথবা সাম বেস্টেড কোয়ার্টার্স আর দেয়ার, যাই কিছু হোক না কেন, এইটাকে থোয়ার্ট করার জন্য, এইটাকে এলিভিয়েট করার জন্য আপনারা কি এই ধরনের শান্তি মিছিল বা আপনাদের বক্তব্য আমরা তো সেই বিষয়গুলো অলরেডি বলেছি, না, এটা এবং আমরা স্টেটমেন্টস আর দেয়, স্টেটমেন্টস হচ্ছে, কিন্তু মাঠে যখন ধরেন যে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হয় না, নানা কারণে সরকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এখন যদি আপনি সম্প্রীতি সমাবেশ নিয়ে মাঠে নামেন, ডু ইউ থিঙ্ক যে সরকার সেখানে বাধা দিবে? মনে করেন সময় চলে গেছে? নো। এই সাম্প্রদায়িক এই সমস্যাটা এটা লং রুটেড এবং অনেক গভীরে, কাজে এটাকে প্রতিনিয়ত করতে হবে। সময় চলে যায়নি আপনি। এই যে আরেকটা কথা বলে দিই যে গত নির্বাচনের আগেও এই হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ এখানে কিন্তু সংখ্যালঘু কমিশন করার জন্য আওয়ামী লীগের কাছে এবং বিভিন্ন দলের কাছে তারা কিন্তু প্রস্তাব রেখেছিল, এবং বিএনপিও বলেছে, আওয়ামী লীগও বলেছে ক্ষমতায় গেলে করব। তো সেটা ওই এখনো কাগজেই রয়ে গেছে, এটা কিন্তু কমিশন করা হয়নি। কমিশন হইলে এগুলো আর তো আরেকটা এটার সাথে অ্যাড করি, এই কমিশন হয়ে গেছে রমনা কালী মন্দিরের মতো। রমনা কালী মন্দির ধ্বংস করলো পাকিস্তানিরা, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে এই রমনা কালী মন্দির আর হইল না। আচ্ছা, আপনার কাছে আসবো আবার। অ্যাডভোকেট আফজাল হোসেন, একই ধরনেরই প্রশ্ন আপনার কাছে, এটা হচ্ছে যে আপনারা অপোজিশনকে বলা হয় আর কি, অপোজিশনের অভিযোগ অনুযায়ী যে সাকসেসফুলি তাদেরকে আপনারা কন্টেইন করছেন, তাদের পলিটিক্যাল স্পেসও অনেক লিমিট হয়েছে, নানাভাবে আপনারা মোটামুটি দেশ শাসন করেছেন, একটা নিজেদের ডমিনেশন রেখেই উন্নয়ন করে যাচ্ছেন রাজনীতি, কিন্তু সব জায়গায় সব কিছুর মধ্যে তারা আপনাদের নিয়ন্ত্রণ আছে। কিন্তু এই ধরনের একটা সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু গোষ্ঠী, তাদেরকে রিসেন্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা হয়তো এই অভিযোগটা করতে পারে যে তাদের প্রোটেকশনের জন্য কি এনাফ আপনারা করতে পারছেন বা করছেন, এইটি প্রশ্নটা কিন্তু তাদের মনের মধ্যে আছে। না দেখুন, মানে প্রত্যেকটা দেশই যখন এই সংখ্যা গুরু অথবা সংখ্যালঘু বিষয়টি কিন্তু আলোচনার বিষয়, এবং যারা সংখ্যালঘু তাদের মধ্যে এক ধরনের কমপ্লেক্স থাকে, এটা স্বাভাবিক, এবং এটাকে মেনে নিয়েই কিন্তু মানে রাষ্ট্র সমাজ এগুলো পরিচালিত হয়। তবে আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ সরকার তাদের কাছে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ, কারণ আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ মানে তাদের গঠনতান্ত্রিকভাবে আমাদের রাষ্ট্রীয় যে মূলনীতি তাতে কিন্তু কোনো ধর্মের প্রতি জবরদস্তি আচরণ করার কোনো সুযোগ নেই, এবং এখানে সকলে সমানভাবে তার ধর্মকর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা দেবে না, এটা ইসলামেরও শিক্ষা। সুতরাং সেই মূলনীতি অনুসরণ করেই কিন্তু সমাজটি চলছে। তবে এখানে যে কথাটি আলোচনা হয়েছে এর মধ্যে একটা রাজনীতিতে অবশ্যই আছে, রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করা হয়। আমি যেভাবে নিঃসংক চিত্তে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে পারবো, অথবা সাম্প্রদায়িক উস্কানিদাতাদের দমন করার ব্যাপারে নির্মোহ আচরণের কথা বলতে পারবো, সরকারের কাছে দাবি জানাতে পারবো, অথবা আমি নিজে রাজপথে নামতে পারবো, সেই জায়গায় বিএনপি কিন্তু তাদের নেতাকর্মীরা নিঃশঙ্কভাবে নামতে পারবে না। কারণ অতীতে দেখেছি, কারণ তারা কখনোই 2001 সালের পরে যে নির্যাতনগুলো হলো সংখ্যালঘু সম্প্রদায়ের একটি স্টেটমেন্টও পত্রপত্রিকায় আসেনি যাতে তারা বলতে পারে তারা শুধু ব্লেম গেম করেছে, এবং তারা কিন্তু করে না। 21শে আগস্টের ঘটনা হলো, তারা কিন্তু এই যে এই ঘটনাটি আওয়ামী লীগ করেছে একেবারে সেইভাবে বলেই তারা কিন্তু মানে পার পাওয়ার চেষ্টা করেছে। আবার দেখবেন যে চাঁদে সাইদিকে যখন দেখানোর কথা বলে এই যে পুলিশ মারা গেল অথবা বিভিন্ন রকমের মানুষকে হত্যা করা হলো, মানে সুন্দরগঞ্জ অথবা ওই যে নর্থ বেঙ্গলে যেভাবে একটা ম্যাসাকার করা হলো,
তখনও কিন্তু একটি স্টেটমেন্টও পাবেন না যারা এই কাজগুলো করেছে। সুতরাং কোন পক্ষ কারা এই কাজগুলো করে, সাম্প্রদায়িক শক্তি কার কাছে নিরাপদ, কারা আশ্রয় প্রশ্রয় দেয়, এটা তো দিবালোকের মধ্যে স্পষ্ট। কারণ বিএনপি তাদেরকে তো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদেরকে ব্যবহার করে। এখন কেন ব্যবহার করে, সেটা হলো যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনীতির মাঠে বিএনপি একটু বিভিন্ন কারণেই তাদের যে অতীতের যে কৃতকর্ম এবং তারা যে এই যে রাজনীতি তারা করেছে, ধ্বংসাত্মক রাজনীতি, অথবা তারা যে মানে অগ্নি সন্ত্রাসটি করেছে, এই সকল কারণে তারা কিন্তু মানুষের মনোজগৎ থেকে একটু দূরে সরে গিয়েছে। এবং সেই জায়গায় তারা যখন রাজনীতির মাঠে আমাদের আওয়ামী লীগের সাথে অথবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতির সাথে তারা কিন্তু রাজনীতির লড়াই তারা পেরে না উঠে, তারা যদি আমি বলি এই কাজটি করে তারা ভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, ঘোলা পানিতে মাছ শিকার করছে। আমি 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 বলছি না তারাই করছে, কিন্তু এটাও তো একটা যুক্তির কথা হতে পারে এই কথা। সুতরাং কারণ অতীতের সমস্ত ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের কাছে নিরাপদ। সুতরাং তারা তাদের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা। সুতরাং তারা তো এই কাজটি করতে পারে, অতীতে তারা করেছে। সুতরাং এই বাংলাদেশেই তো 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে, এইরকম হত্যাযজ্ঞ, খুন খারাপি হয়েছে। সুতরাং সেখানে আমি মনে করি যে খোলা মন নিয়ে এই রাজনীতিকে পরিহার করে, এই সন্ত্রাস, খুন খারাপের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে এই প্রতিযোগিতামূলক রাজনীতিতে আসেন। এবং সেখানে কিন্তু মূল বেসিসটা আপনি যেটা বলছিলেন যে সেইটি এখনও কিন্তু রাজনীতি আমরা বিভিন্ন দলে বিভিন্নভাবে করব, কিন্তু মূল জায়গাটা যে মুক্তিযুদ্ধ, যে বাংলাদেশটা স্বাধীন হলো, মানে এত মানুষের জীবনদান, রক্তদানের মাধ্যমে 9 মাস যুদ্ধ হলো, তার ভিতর দিয়ে একটা বাংলাদেশ রাষ্ট্রের একটা বুনিয়াদ অথবা একটা লক্ষ্য উদ্দেশ্য আমরা পেয়েছি। সেই জায়গায় আমরা কেন যেতে পারবো না? আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার সরকারি নেতারা আপনারা কন্টিনিউয়াসলি বলছেন যে এটা সরকারকে বেকায়দা ফলানোর জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক তৎপরতা আছে অপোজিশন থেকে। অপোজিশন থেকে যে এই প্রশ্নটা যখন করা হয় যে সামনে নির্বাচন এবং সরকার দল কিছু সুবিধা আদায় করার জন্য এই ধরনের কিছু ঘটনা ঘটিয়ে থাকতে পারে, যার কারণে ব্লেমটা বিএনপির উপরে চলে যাবে এবং এতে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ আপনাদের দিকে ঝুঁকে পড়বে, এরকম এই আর্গুমেন্টের ব্যাপারে কি বলবেন? না, এটা তো ধরেন আর্গুমেন্ট, কথার পিঠে কথা, এগুলো বলাই যায়। কিন্তু আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ একেবারে তার আদর্শিকভাবে বঙ্গবন্ধুর যে চিন্তা, চেতনা, দর্শন, সেই জায়গায় একটা অসাম্প্রদায়িক, একটা শোষণমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র এবং একটি এই যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূল ভিত্তি, সেখানে যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র এই দেশের হবে এবং সেখানে আমরা সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে যে এখানে কাজ করবে এবং এখানে মানে কোনো ধর্ম, বর্ণের ভিত্তিতে সমাজের কাউকে ছোটোখাটো করা হবে না, এই যে বিষয়গুলো, এটা তো আমাদের মানে সাংবিধানিকভাবে, আমাদের দলীয় গঠনতন্ত্রভাবে স্বীকৃত। সুতরাং আমার এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এটাই বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি এবং সেই ধারণ করি বলেই কিন্তু আজকে আমাদের নেতাকর্মীরা কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু রাস্তায় আছে, রাজপথে আছে, তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছে, যাতে কেউ কোনো এলাকায় এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সজাগ আছে। জনাব ঢালী, ওনারা অত্যন্ত সজাগ, কিন্তু যখন ঘটনাটা ঘটে গেছে ওনারা কিন্তু সবাই ঘরে ছিলেন। এখন তো সজাগ হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু আওয়ামী লীগ নিজেকে বাংলাদেশ না পৃথিবীর শক্তিশালী সংগঠন হিসেবে দাবি করে, তাহলে এই ঘটনা কিভাবে ঘটে? যদি আওয়ামী লীগের সম্পৃক্ততা না থাকে ঘটতেই পারে না। দেখেন ইলেকশনের আগে, প্রত্যেকটা ইলেকশনের আগে আপনি দেখেন 12 সালে রামুতে যে ঘটনা ঘটছে, আজকে কত বছর, 9 বছর বিচার পাইছেন? কারা করছে? পত্রপত্রিকায় আসছে, ঝিনাইদহে কারা করছে? এবং এই রানা দাশগুপ্ত গত কয়েক মাস আগে বলছে যে আওয়ামী লীগের এই আমলে গত 10 বছরে যে পরিমাণ হিন্দুরা নিগৃহীত এবং অত্যাচারিত হয়েছে আর কোনো আমলে হয়নি, উনি নিজে বলছে। এবং এইবারও উনি ব্লেম করছে এটার জন্য আওয়ামী লীগের ভিতরে শক্তি। আর আমাদের দোষ দেন জামাত আমাদের সাথে আছে, অবশ্যই এটা রাজনৈতিক কৌশল হিসেবে আছে, ভালো মন্দ হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে যদিও এই কৌশলকে পছন্দ করি না, কিন্তু কই আপনারা যে দুধের তুলসী পাতা, দুষে দোয়া তুলসী পাতা কই? আপনারা গেলেন যেমন গোলাম আজমের কাছে দোয়া নিতে, কারণ গোলাম আজমের দোয়া ছাড়া তো আপনারা পরিপূর্ণ হতে পারছেন না। আপনারা
দেখেন হেফাজতের আপনার ইয়ের সাথে 5 দফা চুক্তি করলেন, মদিনা সনদ কায়েম করবেন, এটা কি সাম্প্রদায়িক এই বিএনপি করেছে? আমরা তো বিএনপি শুধু জামাতের সাথে ঐক্য করেছে, হয়তো জামাতকে মন্ত্রিত্ব দিয়েছে, ফ্ল্যাগ দিয়েছে, এটা অন্যায় হতে পারে, কিন্তু আপনারা কিন্তু চুক্তি কইরা কারোর সাথে বলি নাই। বিএনপি ইয়ের সাথে জামাতের সাথে আমাদের কোনো চুক্তি নাই, তো আপনারা চুক্তি করে বলছেন এখানে মদিনা শরীফ কায়েম করবেন, আপনারা বলছেন শরিয়া আইন হবে, পরে করেছেন। আপনি দেখেন এই কিছুদিন আগে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল, আওয়ামী লীগের যে নেতাদের নাম পত্র পত্রিকায়, প্রতিটি পত্রিকায়, মিডিয়াতে এসেছে, তাদেরকে আপনারা ইউপি ইলেকশনের নির্বাচনে নমিনেশনও বহু জায়গায় দিচ্ছেন। আপনারা দাবি করেন যে আপনারা মানে কম্পিটিশন, মানে বিএনপিকে রাজনৈতিক কৌশল ভোটের বাজারে হারাইতে গিয়ে আপনারাও তো কম মৌলবাদীদের সাথে হাত মিলান নাই। আপনারা কোথায় কম করেছেন আপনারা দেখান। একটা বাংলাদেশ দেখেন, পৃথিবীর কোথাও নাই, আমাদের সংবিধানে আছে সার্বজনীন শিক্ষা অধিকার, কিন্তু দেখেন আমাদের 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বর্তমান। একটা হলো বাংলা মিডিয়াম, আরেকটা হলো ধর্মভিত্তিক, আরেকটা ইংলিশ মিডিয়াম। তো এই যে বিভক্তিটা আমরা তো ওই এডুকেশন থেকেই করে দিচ্ছি। এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? ভূমিকা হইল হুজুরদেরকে কিভাবে খুশি করা যায়। কত তেল মাসতে ব্যস্ত যা হেফাজতের সাথে, আবার কারণ এমন একটা জায়গায় আপনারা যে হেফাজতকে নিয়ে গেছেন যে যখনই দরকার হয় আপনারা খুলির থেকে বের করেন, যখনই দরকার হয় আবার তাদেরকে পিটিয়ে ভিতরে ঢুকান। এই যে রাজনীতি, ভোটের রাজনীতি, আফজল ভাই আপনি অনেক বলতে পারবেন, আমিও বলতে পারবো। প্রসঙ্গটি আসলে কিছু জনজীবনে কিছু দুর্ভোগ নিয়ে আলাপ করতে চাইছিলাম, কিন্তু রাজনৈতিক বিতর্ক আসলে শেষ হয়নি। আপনি বলছিলেন এর আগে যে এগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন, সময় এসেছে, পরিহার করা দরকার এই বিভক্তি, এবং মৌলিক কিছু বিষয়ে একমত হওয়া দরকার, এবং কিছু প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া দরকার। কিন্তু এটা তো একটা স্বপ্ন, একটা অলীক কল্পনা ছাড়া এই মুহূর্তে বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। কি ভাবছেন আপনারা? না দেখুন, বাস্তবতার সঙ্গে মিল নাই, আবার এটাও তো সত্যি এই স্বাধীনতার 50 বছরে এসে এই বাংলাদেশ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ আমরা পালন করলাম, অথবা মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে 50 বছরে দাঁড়িয়ে আমরা নতুন করে আবার ফিরে তাকালাম আমরা কোথায় আছি। সুতরাং আমরা তো মূল জায়গাটা ছেড়ে দেইনি, সেখানেই আছি, এবং শেখ হাসিনার সরকার সেই জায়গা থেকে কোনোভাবেই কিন্তু বাংলাদেশটাকে যাতে একেবারে মূল ধারায় এই দেশের মাটি মানুষের ভিতর থেকে যে রাজনৈতিক দর্শন যেটা বঙ্গবন্ধু এখানে তৈরি করেছেন, সেই জায়গায় দেশটাকে নিয়ে আসা, এবং এই যে আমাদের যে শিকড়, সেই শিকড়ের কাছে আমাদের যাওয়া। কিন্তু আমরা তো বিভিন্নভাবে এখানে বিভিন্ন বিভক্তি এসেছে, এটা তো স্বাভাবিক, এবং সেই বিভক্তি একটু আগে জনাব ঢালির যে বিস্তর কম্প্রোমাইজ এন্ড কনসেশনের কথা বললেন, আমি সেই কথাই আসছি যে এই যে কম্প্রোমাইজের কথাটি বললেন, নির্বাচনে তো একটা সংখ্যার খেলা, এবং সেই নির্বাচনের সংখ্যার খেলায় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে ভোটের রাজনীতিতে অনেক কৌশল অবলম্বন করতে হয়, এটা স্বাভাবিক, তারাও করে, আমরাও করি। কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গাটায় পরিষ্কার থাকি। যে কথাটি বললেন, আপনারা থলের বিড়াল বের করেন, আবার কিন্তু তাদেরকে পিটিয়ে ঢুকিয়ে দেন। এটি একেবারে এইভাবে সরলীকরণ না করতে পারলেও আমরা কিন্তু মনে করি যে এই বাংলাদেশের এই যে আমাদের যে রাজনীতি, এই দেশের যে উন্নয়ন অগ্রগতি, এটাকে যারা বাধা সৃষ্টি করবে, সে যে ধর্ম বর্ণের নামেই হোক না কেন, তাকে আমরা বরদাস্ত করব না, অপরাধকে আমরা অপরাধ হিসেবে স্বীকার করি। এবং সেই কারণে আজকে দেখবেন যে মমিনুল গংরা তারা কিন্তু এই দেশে তারা কিন্তু তাদের যে নির্ধারিত জায়গা, আইন যেখানে তাদেরকে রাখার কথা সেখানে তারা আছে। অথবা দেখবেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এবং আমাদের অঙ্গীকার হলো, নির্বাচন অঙ্গীকার ছিল, আমরা এই দেশে এই যে মাটিতে এই মুক্তিযোদ্ধারা শুয়ে আছে, অথবা এই বাতাস তো আমার তাদের আহাজারি ভেসে বেড়ায় শহীদের স্বপ্ন, সেই পরিবারগুলোর, অথবা সম্ভ্রমভরা নারীদের, এবং সেই দেশে থেকে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল যে ৭১-এর খুনিদের বিচার করা, যুদ্ধাপরাধীদের বিচার করা। আমরা কিন্তু বিচারটি করেছি, এবং তাদের বিএনপির সাথে যখন তারা ছিল, তারা কিন্তু ৩০টির বেশি আসন পেয়েছিল, কিন্তু তারপরে তারা আওয়ামী লীগ, তারা যখন বলেছিল আওয়ামী লীগের সাথে তারা
এক একটা হয়েছে, কিন্তু দেখবেন আখেরে তখন 3টা আসন পেয়েছিল। সুতরাং আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ বিচার করেছে, 71-এর খুনে যে বিচার এই বাংলাদেশে করেছে, ঘাতকরা যে আস্ফালন দেখিয়েছিল বাংলাদেশে, সে আস্ফালন কিন্তু এখন আর নেই। সুতরাং এই কথা বলে লাভ নাই যে আওয়ামী লীগের সাথে সাম্প্রদায়িক শক্তির ঐক্য। সাম্প্রদায়িক শক্তির সাথে আওয়ামী লীগ কখনোই ঐক্য করে নাই, এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এটার চিন্তায়, চেতনায়, মননে এটা ধারণও করে না, বিশ্বাসও করে না। সুতরাং এই দলের কেউ এটি কোনোদিন করবে এটা কেউ কোনোদিন কল্পনাও করে না। আর যেটা হলো যে এই যে ইউপি নির্বাচন বলেন অথবা বিভিন্ন নির্বাচনে ফাঁকে ফোকরে একেবারে এই যে হাজার হাজার নির্বাচন, সেখানে হয়তো 2-4টা নাম স্থানীয় পর্যায় থেকে চলে এসেছে, কিন্তু আমাদের নজরে যখনই এসেছে নামগুলোর ব্যাপারে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করিনি, এগুলো বাতিল করে দিয়ে আমরা নতুন সেখানে প্রার্থী দিয়েছি। এ ব্যাপারে পরিষ্কার আমাদের সিদ্ধান্ত। আর এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং এখানে একটা প্রজন্ম তো তৈরি হয়েছে, একেবারে বিভ্রান্ত একটা প্রজন্ম। কারণ এখানে ইতিহাস বিকৃতি হয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস ঐতিহ্য এগুলো পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, সেইভাবে কিন্তু একটা বিকৃত মানসিক প্রজন্ম দেশে তৈরি হয়েছে। সেই জায়গায় তারা কিন্তু নিঃশেষ হয়ে যায় না। আমি মনে করি যে এখন সময় এসেছে এই ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের এই আলো বাতাসের উপযোগী করে গড়ে তোলা, এবং সকলের এক চিন্তা, এক মানসিক ঐক্যের যে একটি জায়গায়, এবং আমাদের যে শহীদের স্বপ্নের যে বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, কল্যাণমুখী একটি উদার বাংলাদেশ বিনির্মাণের যে আমাদের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় অবশ্যই আমাদের এক থাকতে হবে। অবশ্যই সেখানে কিন্তু আওয়ামী লীগের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যোগ্যতার সাথে সেই স্টিয়ারিংটা ধরে আছেন এবং বাংলাদেশ সেই পথে এগিয়ে যাচ্ছে। জনাব ঢালী, এই যে 1-1.5 দশকের যে অভিজ্ঞতা, এটা থেকে আপনি আপনার দলের নেতাকে কি অ্যাডভাইস করবেন এই বর্তমান প্রেক্ষিতে? প্রথমে আইসা দিয়ে উনি 2-1টা কথা বলছে, বলে যে আমি ওনার সাথে হামলি ডিফার করি যে ইলেকশন ইজ নট এ নাম্বার। নির্বাচন একটা নাম্বার না, একটা নির্বাচন একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আগামী 5 বছর, জনগণের ক্ষমতায়ন কিভাবে হবে, না, এটা একটা উনি যেটা বলেছেন সেটা হলো যে এটা তো আদর্শের কথা আপনি বললেন, না, তাহলে কিন্তু both the parties have been making compromise. আমরা কি নিয়েছি, আমি সেই জায়গায় আসছি। তাহলে এই নীতিহীনতার জায়গায় থেকে আমরা শুধুমাত্র নির্বাচনে জিতার জন্য না, ডালি ভাই, একটা মিনিট আমি বলি আপনাকে একটু। সেটা হলো যে ধরেন আপনি আপনার দলের আদর্শ উদ্দেশ্য সেটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই তো বাস্তবায়নটা করতে হবে। আমরা 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমরা কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচারটি করতে পারি নাই, আমরা 71-এর খুনিদের বিচারও করতে পারি নাই, দেশটাকে উন্নয়নের পথে নিয়েও যেতে পারি নাই। সুতরাং আমাকে ক্ষমতায় গিয়েই কিন্তু এই কাজগুলো করতে হয়েছে। সুতরাং ওই কারণে বললাম যে ক্ষমতায় যেতে হলে নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়ান অফ দি ফ্যাক্টর হইতে পারে, কিন্তু এখানে নীতিটাই হচ্ছে সবচেয়ে, যে আমার নীতি নৈতিকতাটা কি, সেই জায়গার থেকে আমরা স্বীকার করেন আর না করেন, আমি বলবো আমরা অনেক দূরে সরে আসছি। হেনতেনভাবে ক্ষমতায় যেতে হবে, এটাই হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য, এবং সেটাই আমাদের দেশের বিপদের কারণ। আর 21শে আগস্টের হামলার কথা বলেন, বারবারই বলেন, আমার কাছে একটা বোধগম্য হয় না, 21শে গ্রেডের হামলা যদি বিএনপি করে, সেদিন যদি আল্লাহ না করুক বর্তমান প্রধানমন্ত্রী এই হামলায় নিহত হতেন, তাহলে বিএনপির তক্তে তাউস উড়ে যেত। তো বিএনপি এই রিস্ক দেবে, এটা বিশ্বাস হয়। তো বিএনপি এটা করতে পারে না, কিন্তু এটার মানে বিচারগত দিক দিয়ে বিএনপি অনেক ভুল করেছে। আপনি যখন এই কথাটি বললেন, তখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা কিভাবে সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিবে? তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, এখানে ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা বারবার দিয়েছেন। না, আপনারা কি চান যে জামাত বিএনপির কাছে থাকুক, ওটা কৌশল হিসাবে নিয়েছেন। আদর্শ হিসাবে জামাতের বিরোধিতা, যে মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো আপনারা মুখে বলেন, কৌশল হিসাবে নিয়েছেন। আর যদি বলেন, তাহলে এই যে 10ই এপ্রিল মুজিবনগরে যে ঘোষণা দেওয়া হয়েছিল, ইকুইটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, 50 বছর পর তো পূর্তি হইতেছে। আজকে এসে দেখেন এটার এতটুক পর্যন্ত কার্যকরী আমরা কেউ করেছে কিনা, আমরা কোথায় পিছিয়ে গেছি। আপনি দেখেন এই কিছুদিন আগে আমাদের নেতা জিয়াউর রহমানকে নিয়ে কি ধরনের মানে কথাবার্তা, যেগুলো আমি রাজনীতিবিদ হিসেবে আমার কাছে জিয়াউর রহমানের লাশ নাই। হ্যাঁ,
এর বক্তব্যের মধ্য দিয়ে আপনারা কি বলতে চেয়েছেন আমি আমার কাছে বোধ করব না। পুরা প্রক্রিয়াটা বাংলাদেশ সেনাবাহিনী করলো, পুরা প্রক্রিয়াটা। আবার আপনারা সবসময় বলেন সেনাবাহিনীর উপরে আপনাদের দৃঢ় আস্থা, তা আমি তো দেখলাম আপনাদের সেনাবাহিনীর উপরও আস্থা নেই, সেনাবাহিনীরা মিথ্যা কথা বলতেছে, এই কথা আপনারা বলতে চেয়েছেন। সেকেন্ডলি আসেন, আপনি ইন্টারপ্রেট করছেন এটা তো আর বলেন এই যে সে মিথ্যা কথা বলছে। ওনারা বলে না, আচ্ছা, কিন্তু এটা কি দাঁড়ায়, হোয়াট ইজ ইমপ্লাইড? আপনার জিয়াউর রহমানের লাশ থেকে আরম্ভ করে, পরীক্ষা থেকে আরম্ভ করে, দাফন থেকে আরম্ভ করে কোনো সিভিলিয়ান তো করেনি। কিন্তু এটাও তো সত্যি, জিয়াউর রহমানের লাশ কেউ দেখেনি, তার পরিবার না, দেখেনি, কেউ এটা দেখেনি, আপনারা সমস্ত এবং বিভিন্ন মিডিয়াতে তথ্য আছে, প্রমাণ এটা সমস্ত কিছুর মধ্যে প্রমাণিত হয়। আমি আসলে আজকের এই ডিবেটে আমরা আসতে চাই না, আপনি হঠাৎ করে আনলেন বলেই আমি বললাম। আমি বললাম এবং যে আপনি সেনাবাহিনী বারবারই আমাদের বলেছেন। সার্বভৌমত্বতা সার্বভৌমত্বের জন্য আসেন, আমাদের, আপনাদের, সেটার সাথে আমি মনে করি যে আজকের আলোচনাটা এইভাবে আপনারা 21শে আগস্টের হ্যাঁ। বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, পিলখানার হত্যার বিচার হয়েছে, কিন্তু প্রতিটি বিচারের শেষ যে কথাটা সেটা হলো সবাই বলছে যে এটার সাথে বাইরের অন্যান্য কোনো শক্তি জড়িত আছে কিনা, এটা কিন্তু তদন্ত এই পর্যন্ত করা হয়নি। যেটা তদন্ত করা অত্যন্ত জড়িত ছিল সেটা আপনারা আমরা কেউ করতে পারিনি। যে এই ধরনের হত্যাকাণ্ড শুধুমাত্র দেশীয় কোনো ইন্ধনেই হতে পারে বা ঘটনা হতে পারে আমি বিশ্বাস করি না। কোন হত্যাকাণ্ডটা? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, ও মানে সমস্ত হত্যাকাণ্ড, মানে সমস্ত হত্যাকাণ্ড, পিলখানার ঘটনা বলেন, তারপরে 21শে আগস্টের গ্রেনেড হামলার বলেন, সবকিছুতেই আমি মনে করি কিন্তু বিচার করতে গিয়ে শেষমেশ কিন্তু একটা 21শে আগস্টের গ্রেনেড হামলায় তো আমরা দেখলাম যে কিভাবে এই ঘটনাটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করা হলো। এই যে এক সদস্য বিশিষ্ট একটা জয়নাল কমিশন গঠন করা হলো একজন বিচারপতিকে নিয়ে, উনি কোনো কিছু না পেয়ে পার্শ্ববর্তী দেশের এখানে সংশ্লিষ্টতা খুঁজে পেলেন। আমি জানি না যে যেখানে পরবর্তীকালে আজকে প্রমাণ হয়েছে যে মন্ত্রীর বাসায় বসে পরিকল্পনা করে আমাদের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। বলা যাবে যে বিডিআর হত্যার আর্মির একটা রিপোর্ট আসছে, সেটা প্রকাশ পায়নি, আরো কত রিপোর্ট আছে এগুলো প্রকাশ পায়নি। তো এগুলো কেন প্রকাশ পায় না এটা আমার কাছে বোধগম্য না, বোধগম্য না। এই যে বিডিআর হত্যা তো একেবারে পরিষ্কার যে আপনি একটি সরকার ক্ষমতায় আসলো, মাত্র 49 দিনের মাথায় এই ঘটনাটা ঘটলো, এবং তারপরে ঘটার পরে আমরা দেখলাম যে কিভাবে মানে সেদিন মানে আমরা তো জানি যে বেগম খালেদা জিয়া তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে কালো গ্লাসের গাড়িতে করে চলে গেলেন, 3 দিন তার খোঁজ ছিল না। হ্যাঁ, তিনি তো ভিন্ন একটি জায়গায় বসে একটা মানে অপেক্ষা করছিলেন কোনো একটা ঘটনা ঘটুক। হ্যাঁ, এবং এটা তো পরিষ্কার। সুতরাং আমরা যেটা মনে করি যে কিন্তু আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করবে, ডাকবে না, আমি না খালেদা জিয়া, এটা একটা ভুল আপনার তথ্য। খালেদা জিয়া কোথাও পলায় নাই। হ্যাঁ, খালেদা জিয়া ছিলেন, আশায় ছিলেন যে আমরা এই ধরনের ঘটনায় আমরা ঐক্যবদ্ধভাবে স্টেটমেন্ট দিয়ে আমরা আটকাবো। আর ওই আলোচনায় যেন না এগুলি এটা সেন্সিটিভ বিষয়। আপনি যেহেতু আলোচনাগুলো আনলেন, আমি যেটা মনে করি যে বিচার হচ্ছে আমাদের সরকারের কিন্তু প্রায়োরিটি সবচেয়ে বেশি হলো অপরাধ পার পাওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো অপরাধ, যেটা 71-এর হোক, 75-এর হোক, বিডিআর হত্যা হোক অথবা যে কোনো হত্যা হোক, এবং আজকেও যে সাম্প্রদায়িক উস্কানি করে বাংলাদেশে যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, কোনো অপরাধী পার পাওয়ার কোনো সুযোগ নাই। অপরাধের বিচার বাংলাদেশে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ দিয়ে আপনারা বেনিফিশিয়ারি ছিলেন। সুতরাং আপনারা সেই বঙ্গবন্ধু হত্যা বিচারের আপনারা বেনিফিশিয়ারি ছিলেন। 15 আগস্টের পরে আপনারা ক্ষমতায় রইলেন, মনোরঞ্জন ধর এই ইন্ডেমনিটি পিছনে তো ওই কালো গ্লাস ছিল। দোষ দেন আমাদের 85 জন আপনি শেষ করেন, আপনারা 85 জন আওয়ামী লীগের পরের দিনই বঙ্গবন্ধু হত্যার পরে ওনারা শপথ দিয়ে বিরোধিতা করলেন বঙ্গবন্ধু। এখন দোষ দেন বিএনপি। কি আশ্চর্য, বিএনপি তখন জন্মই হয়নি। আর শেষ করতে আরেকটু কথা শেষ করি, আমি আশা করব এই যে আজকে এই সাম্প্রদায়িক এই দুরবস্থায় যারা আজকে ক্ষতিগ্রস্ত হবে, সরকার বিরোধী দল সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করব এদেরকে ক্ষতিপূরণ দান করা। এখনো পর্যন্ত কিন্তু আমি দেখি না বিরোধী দল থেকে কেউ এখনো যায়নি, যাবে অলরেডি ঘোষণা হচ্ছে, কালকের থেকে যাবে। হ্যাঁ, টাইম নেবে। আমাদের আবার নেত্রীও অসুস্থ হয়ে গেছিলেন খুব সিরিয়াসলি, এবং আমি আশা করব সকল দেশবাসীর কাছে এই বাংলাদেশ অনেক স্বপ্নের দেশ, অনেক রক্তের বিনিময়ে পাওনা দেশ। আসুন আমরা এই বাংলাদেশকে আরো সমৃদ্ধ করি,
এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে অনতি বিলম্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের জন্য, এবং দাবি করছি। ইমিডিয়েটলি এটা করা উচিত। এবং এখানে সর্বদলীয়ভাবে আমার মনে হয় আলোচনা করে একটা তদন্ত কমিটি করা, সর্বদলীয়। জি, তদন্ত কমিটি তো অলরেডি হয়ে গিয়েছে, তদন্ত কমিটি হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, এবং ইতিমধ্যে না দলীয় শেষ ভাবে করবো আমরা। তদন্ত কমিটি গঠন করার আমি মনে করি কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এটি জি, একবার ধন্যবাদ। প্রশাসনিক ভাবেই দলীয় কাজটি যেটা হয় সেটা হলো যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন, ধন্যবাদ জনাব আতাউর রহমান ঢালী এই আলোচনা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। রাজনৈতিক বিভক্তি আছে, কিন্তু এই প্রশ্নে বাংলাদেশ একাট্টা, যে এটি ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক উস্কানির কোনো সুযোগ নেই, এখানে সম্প্রীতি বিনষ্টের কোনো সুযোগ নেই। এদের সবার, সকল ধর্মের মানুষ এখানে শান্তিতে সুন্দরভাবে সহাবস্থান করবে, সুন্দরভাবে বসবাস করবে, সেটি প্রত্যাশা সকলের, এবং এই কাজে আমরা সবাই এক জায়গায়। এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে।